আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। মেঘবালিকা ভালোবাসা গল্পে 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ভিডিও অন করে ইফরাত সিনহা। শত শত মানুষের ভিড়ে ক্যামেরা, মাইক্রোফোন, সাংবাদিক, তার মাঝে হাত করা পরে দাঁড়িয়ে আছে অল্প সিনথিয়া। উৎসুকজনক তার উপচাপ পড়ে ভিড়, কারণ একটাই, কি করে মেয়ে হয়ে একটা পুরুষকে গম করে দিল? এই প্রশ্ন পুরো শহর যেন তুলপাড় তুলছে। রাতের অন্ধকারের রাস্তায় ক্যামেরায় ফোকাস, চারদিকে আলোয় আলোকিত। হাজার হাজার প্রশ্ন। কি করে করলো? রায়হান রাফি এখন কোথায়? সে বেঁচে আছে কিনা? এই প্রশ্নের সম্মুখে মেয়েটা শুকনো মুখে, দুর্বল শরীরে, নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে, যেন পৃথিবীতে সে আর নেই। সবাইকে ঠেলে ঠুলে রাস্তা বের করে দিচ্ছে কর্মকর্তা, পুলিশ সদস্য। মানুষের ফাঁক ফোকর মেয়েটার বাহু ধরে করে আনছে মহিলা পুলিশ। আর সিনথিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলোভাবে হাঁটছে। চোখ দুটো রক্ত লাল, টকটকে রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে নাকের ডগা। শরীরের রক্তকণা যেন নোনা জল আকারে চোখ ফেটে নদীর ধারণার মতো পড়ছে তার। এরকম অপ্রশান্তি, অকল্পনীয়, অসম্ভব ঘটনা, বাস্তব চিত্র নিজের সর্বচক্ষু দেখছে। সমুদ্রের উৎসাহের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতিতে মাথায় এসে বাড়ি গেল ইফরাত সিনহার। মেয়েটির চোখ দুটো রক্তক্ষরণ যেন পুষ মাসের হাড় কাঁপানো শীতল বাতাসের ন্যায় তাকে একবার কাঁপিয়ে তুলল, পরক্ষণে আবার লাভার আগুনের ন্যায় শরীর গরম হয়ে উঠল। কান দিয়ে অনবরত ধোঁয়া উঠতে থাকলো। হেডকোয়ার্টারের কেবিনে গম্ভীর হয়ে বসে আছেন ইফরাত। সাথে আছেন ডিআইজি প্রবোধ রঞ্জন সরকার, থানার কয়েকজন এসআই সহ রিজভী শিকদার। ইফরাত কাজের বাহিরে খুব কথা কম বলে, তবে আজ তাকে আরো একটু অন্য রকম লাগলো। প্রতাপ রঞ্জন সরকার বলে, হোয়াট হ্যাপেন মাই ডিয়ার? গতকালের নিউজ দেখেছো তুমি? এরপরও ইফরাতের কোনো নড়চড় নেই, মুখে কোনো কথা নেই। প্রতাপ রঞ্জন সরকার আবারও বললেন, কেসটা তো এক ধাপ এগিয়ে গেল। তুমি খুশি হও নেই? টেবিলের হাতের ওপর ভর করে রাখা কপালটুকু থেকে হাত সরিয়ে নিল ইফরাত। চোখ দুটো বন্ধ করে শরীর এলিয়ে দিয়ে চেয়ারটায় হালকা দুলিয়ে তীব্র শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, কেস এর দায়িত্ব কার ওপর ছিল? অফকোর্স আই গেভ ইট টু ইউ মাই ডিয়ার। প্রদপ রঞ্জন সরকারের সুস্পষ্ট গলা। ইফরাত সিনহা গলা আবারও হিমশীতল। ইফরাত চোখ বন্ধ করে ডিআইজিকে বলল, তাহলে আমাকে না জানিয়ে মেয়েটিকে গ্রেফতার কেন করা হলো? এছাড়া তো ওই যে ছিল না ইফরাত। এই সব কিছুর ওপর থেকে নির্ধারণ করা হয়েছে। সার্টিফাইড? আপনি কি বলতে চাচ্ছ? মেয়েটিকে তুলে এনে লকআপে ভরে সবাইকে সার্টিফাইড কিনা? হোয়াইট নট? আসামি গ্রেপ্তার। ভিকটিমকে যত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো আমাদের জন্য ততই ভালো। আপনি কি করে শিওর হচ্ছেন স্যার মেয়েটি আসামি? প্রুফ হয়নি হয়ে যাবে। রায়হান রাফির চাচা ম্যাজিস্ট্রেট আশিক চৌধুরী ভিকটিম এর সাথে আসামি সিনথিয়া প্রেমের বিষয়টি শিওর করেছেন। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে জানার পর চৌধুরী বাড়ির বউ হিসেবে সিনথিয়াকে রিজেক্ট করা হয়েছে এবং রায়হান রাফিকে অন্য পাত্রীকে বিয়ে করানো হয়েছে। এই মেয়েটা সহ্য করতে পারেনি। মেয়েটি এত সাংঘাতিক যে মিসেস রাফিকেও প্রতি রাতে কল দিয়ে হেনস্থা করেন এবং বিভিন্ন হুমকিও দিয়েছেন। মিসেস রাফির কল লিস্টের এর কপি পাঠানো হয়েছে। এর 3 সুরে সাক্ষী দিয়েছেন। অনিমা চৌধুরী ভাষ্যমতে তাকে বিবাহর পর সিনথিয়া বিরক্ত করতেন, নানাভাবে ব্ল্যাকমেল করে যেতেন। যেহেতু বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে সেহেতু আর কিছু করার নেই। এই বিষয়টি বুঝিয়ে বলতে রায়হান রাফি সেই দিন আসামি সিনথিয়ার সাথে দেখা করার জন্য বের হয়েছিলেন। এটারই সুযোগ নিয়েছে আসামি। কল লিস্ট সহ আরো কিছু প্রুফ দেওয়া হয়েছে। ইফরাত সিনহা চোখ মুখ খিচে ডেক গুলে নিলেন। ডিআইজি প্রভাব রঞ্জন সরকারের মুখে আবারও আসামি সিনথিয়া শুনে চুটে গেলেন। গমগমে গলায় স্পষ্ট উত্তর দিলেন, আগে প্রমাণ হোক, তারপর আসামি বলবেন। যে মেয়ে হুমকি দিয়েছে এটা জেনে কেউ দেখা করতে যাবে? এই সিনেমাটিং গল্প শুনে কি প্রমাণ হয়ে যায় মেয়েটি আসামি? মেয়েটাকে রিমান্ডে নিলেই তো হয়ে গেল, বাকিটা গড়গড় করে বেরিয়ে আসবে। যা খুশি করুন। তুমি কি বলতে চাচ্ছ মেয়েটি নির্দোষ? নো স্যার, তবে সত্য মিথ্যা যাচাই না করে গ্রেফতার করার পক্ষপাতী নয় আমি। কিন্তু রাফির পরিবার থেকে কেস করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট দ্বারা ইমার্জেন্সি ওয়েল্টার পাঠানো হয়েছে। কিছু করা ছিল না। রাফিও সিনথিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে চুল পরিমাণও তাদের 2 পরিবার জানত না। তাহলে এই তথ্য তাদের কাছে কি করে গেল স্যার? তুমি কি বলতে চাচ্ছ? আপনি যেটা ভাবছেন ওইটাই। কিন্তু থানা থেকে এসব কে বলবে? ওই প্রভু যদি থাকতো তাহলে ইফরাত কি এখনো বসে আছে?
ইফরাত সিনহার গলায় কি যেন একটা ছিল। কিসের আওয়াজ দিলেন তিনি? এমন কথায় রিজভী শিকদার নড়ে চড়ে বসলেন। ইফরাত সিনহা স্পষ্ট গলা, এগ্রাইন সরি, কেসটা আমি আর নিতে পারছি না। ইফরাদের এমন সিদ্ধান্তে রিজভী শিকদার যেন এবার খুশি হলেন। এটাই কি চেয়েছিলেন তিনি? অন্ধের চোখ শেষে পট্টি খুলে তিনি তো এটাই দেখতে চান। পুরো ট্রিটমেন্ট তার হাতে হয়েছে। তবে প্রতাপ রঞ্জন সরকারের নাকচ করা গলা, ইম্পসিবল। তুমি না করলে কি করবে? আমার অনুপস্থিতিতে যে কাজ এগিয়ে রেখেছেন তিনিই ভালো পারবেন আশা করি। প্রতাপ রঞ্জন সরকার ইফরাতকে ভালোভাবে চেনেন। সে যদি একবার বেঁকে বসে তাহলে সে কাজ তাকে দিয়ে কেউ করাতে পারবে না। প্রয়োজনে সে জব ছেড়ে দিবে। ঘটনার জটিল মূল দেখিয়ে তিনি বললেন, না করছো কেন? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সে কাজ হাতে কেন নিব? মেয়েটি নির্দোষ হলে অবশ্যই সেটি জানানো হবে। পরিষ্কার এক গ্লাস সচ্ছল জলকে নর্মাল জলের সাথে মিশিয়ে যখন ভাববেন কাজটা ঠিক হয়নি, তখন কি ওই জল আবার গ্লাসে আগের ন্যায় তুলে এনে পান করবেন? কিসের সাথে কিসের তুলনা করছো? এটাই আমাদের সমাজ ব্যবস্থা স্যার। জেল খাটিয়ে আপনি যখন ওই মেয়েকে নির্দোষ বলে ছেড়ে দিবেন, সবাই হয়তো সামনে আহারে বলবে, কিন্তু মন থেকে তাকে কেউ কাছে টানবে না। এই আধুনিক যুগে তুমি এইসব নিয়ে ভাবো? ওয়াইট নট। ধরে নিন বিশাল জনসভায় আপনি স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। আপনার একটি সুন্দর সাবিল কথায় সকলে একজোটে উপহাস হাসি দিল আর হাসতেই থাকলো। আপনি 100% শিওর আপনি ভুল বলেননি, কিন্তু সকলে একজোটে হাসি দেখে আপনার কনফিউজ লিভার জিরোতে নেমে আসবে স্যার। আই এম রাইট। কথার মাঝে পজ দিলেন ইফরাত সিনহা। তারপর বললেন, যদি পাবলিক একজোট হয়ে আপনার মতো ডিআইজিকে কনফিউজ জিরোতে নামিয়ে আসতে পারে, তাহলে সাধারণ এই মেয়েটি এবং মেয়েটির পরিবার কি হতে পারে? সমালোচনার কান দেওয়া উচিত নয় ইফরাত। সমালোচনা বলতে ইতিবাচক ও নেতিবাচক আলোচনায় বোঝায়, কিন্তু মেয়েটির সাথে যেটা হবে তা হলো শুধুই নেতিবাচক আলোচনা। কিছু মানুষকে এভয়েড করা যায়, পুরো দেশের মানুষকে নয়। আমরা সবাই জানি দেশের লাঠি একের বোঝা। যা হবার তো হয়ে গিয়েছে, এখন কি করব বলো? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সেই কাজ আমি করব না। ব্যাস, আমি যাচ্ছি। কিন্তু ইফরাত বাবা শুনো, কাজটা ঠিকঠাক করতে না পারলে পুরো ডিপার্টমেন্ট নাম খারাপ হয়ে যাবে। তো আমরা কি? পুলিশ কি আমি একাই? পুরো দেশ আর কেউ নেই? কাম ডাউন মাই সান, কাম ডাউন। রাগের মাথায় কোনো ডিসিশন নিও না। টেক ইউর টাইম। আপনার কি মনে হয় যে আমি না ভেবে ডিসিশন নিয়েছি? এই কেসের কোনো ক্লো নেই। কিডন্যাপ নাকি না অন্য কিছু? রায়হান রাফি কোথায়, বেঁচে আছে কিনা, এসব কেবল প্রশ্ন। এর কোনোটির উত্তর আমাদের কাছে নেই। সিনথিয়া শুধুমাত্র মাধ্যম। রাফির সম্পর্ক সত্য তথ্য শুধু তার মাধ্যমে আসতে পারে। ওই জন্যই তাকে হাতে রাখা। মেয়েটি অনেক আতঙ্ক হয়েছিল। আপনি জানেন, তাকে নর্মালাইজ করার জন্য আমার নিজের ফর্মাল বাইরে যেতে হয়েছে। কত শত কথা খরচ করতে হয়েছে যাতে রাফির সম্পর্কে আরো গভীরভাবে তথ্য জানতে পারে। আপনারা কি মনে করেন রিমান্ডে নিলেই তো লাঠির বাড়ি দিলে আর সত্যি বেরিয়ে আসলো? কিছু সময় মানুষের আবেগের সাথে মিশিয়ে তার ভিতরের কথাগুলো বের করতে হয় স্যার। ওর জন্যই তো তোমাকে কাজ দিয়ে আমি নিশ্চিত থাকি। আমি জানি তুমি পারবে। সরি স্যার, আমি আসছি বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো ইফরাত। আগুনে জলসানো চোখে রিজভী শিকদারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভূমিপৃষ্ট করে দিবে তাকে। তার চোখে যেন মনের কথাটা প্রকাশ পেল। আই লাইক ইউর রিজভী শিকদার, একবার শুধু প্রমাণ হোক। তারপর লম্বা লম্বা পা ফেলে বাইরে চলে গেল। রিজভী শিকদার তখনও ভাবছে, কি ছিল ইফরাত? সিনহার ওই অগ্নি চোখে বস্তির পাওয়া লাশের আপডেট এসেছে। ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছে এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে যাতে কেউ না চেনে। নিখোঁজ সকল ব্যক্তির পরিবারের ডিএনএ টেস্ট করার জন্য ডাকা হয়েছে। লাশটা নিখোঁজ কয়েকজনের মধ্যে কারো হতে পারে। এর মধ্যে ইফরাত সিনহা অ্যাসিস্ট্যান্ট জানালেন একজন তার সাথে গতকাল থেকে দেখা করতে চাইছেন। তিনি দেখা করবেন কিনা ইফরাত সিনহা তাকে ভিতরে নিয়ে আসতে বললেন। মিনিট দুয়েকের পর একজন বয়স্ক লোক ভিতরে প্রবেশ করলেন, বসলেন মুখোমুখি। ইফরাত সিনহা খুব স্বাভাবিক সমুষ্ট গলায় বললেন, আসসালামু আলাইকুম চাচা। বৃদ্ধ লোকটি উত্তর দিলেন, তবে তাকে অপ্রস্তুত হতে দেখে ইফরাত সিনহা আরেকটু নরম গলায় বললেন, ভয় নেই চাচা, নির্ভয়ে বলুন। আসলে বাবা, বস্তিতে যে লাশটা পাইছেন ওইটা আমার পোলার। আপনার ছেলের নিখোঁজ থানায় ডায়েরি করেছিলেন? না বাবা, আমি ওরে খুন করেছি। বৃদ্ধর কথায় ইফরাতের কপাল কুঁচকে ভাঁজ পড়ল। মনে মনে ভাবলো, কি বলে, পাগল নাকি? কিন্তু মুখে কোনো কথা বলল না। বৃদ্ধ লোকটি আবারও তড়িঘড়ি করে বললেন,
সব কমু বাবা, শুধু আমার একটা আবদার আছে, ওইটুকু রাখবেন দয়া করে। ইফরাত কিছু বলে ওঠার আগে বৃদ্ধ কাপা কাপা হাতে ইফরাতের বলিষ্ঠ হাত তার মুঠোবদ্ধ করে ফেলল। অনিমা এসে কারাগারে সিনথিয়ার সাথে দেখা করতে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে, মাঝখানে লোহার গারদ। অনিমার টলমল চোখের প্রথম কথা, তুই এমন করতে পারলি সিনু? অনিমার বলা অবিশ্বাসের প্রথম তীরটি বুকে এসে হাতল সিনথিয়ার। ড্যাশলাইটের কাঠির ঘর্ষণে জ্বলে উঠে আগুনের মতো বুকটা ধক করে জ্বলে উঠল। সে তো ভেবেছিল তার প্রাণপ্রিয় বান্ধবী তাকে অত্যন্ত সত্যি মিথ্যা জিজ্ঞাসা করবে, কিন্তু তা না করে সোজাসুজি অপরাধ কাঠগড়ায় তাকে দাঁড় করালো। এত হিংসা তোর মনে ছিল? এমন কথায় সিনথিয়া কামনের গুলি খাওয়ার মতো টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। এমন দিনও কেন আসলো তার জীবনে? এমন ভাবনার মাঝে অনিমা বলল, তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।